অফিস রুমের ভেতরে ঢুকতেই চারপাশের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। রুম জুড়ে এক অদ্ভুত থমথমে নীরবতা, অথচ সেই নীরবতার ভেতর দিয়েই বাইরে করিডোরে জড়ো হয়ে থাকা শিক্ষার্থীদের চাপা স্পষ্ট গুঞ্জন ভেসে আসছে। কৌতূহলী অসংখ্য চোখ দরজার দিকে নিবদ্ধ, কখন বের হবে, কী সিদ্ধান্ত হবে সেই অপেক্ষায়। কারণ সবাই জানে আজকের ঘটনাটা আর পাঁচটা সাধারণ ঝগড়া বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনা নয়। বিষয়টি এতটাই গুরুতর যে শেষ পর্যন্ত তা কলেজের প্রিন্সিপালের কক্ষ পর্যন্ত গড়িয়েছে। পুরো কলেজ জুড়ে এখন একটাই আলোচনা, শেষ পর্যন্ত কি হতে চলেছে। সায়র চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল, মুখটা আগের মতোই কঠোর, তবে তার দৃষ্টি মাঝে মাঝে অজান্তেই বেলার দিকে চলে যাচ্ছে। বেলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ দুটো এখনও লাল। আর তানিয়া বারবার নিজের এলোমেলো চুল ঠিক করছে, মুখে ভীত সন্তুষ্ট ভাব ফুটিয়ে রাখলেও ভেতরে ভেতরে নিজে এখনও বাঁচানোর পরিকল্পনা করছে। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। রুমের সবাই সম্মান জানিয়ে দাঁড়িয়ে গেল। তিনি ধীর পায়ে নিজের চেয়ারে গিয়ে বসলেন। সামনে রাখা ফাইলের উপর হাত রেখে একবার সবার মুখের দিকে তাকালেন। তারপর শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বললেন, কি হয়েছে এখানে? সায়র সংক্ষেপে পুরো বিষয়টা জানিয়ে দিল। সব শুনে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর দৃষ্টি স্থির করলেন তানিয়ার দিকে। তানিয়া, তুমি আগে বলো, কি হয়েছে? তানিয়া সঙ্গে সঙ্গে চোখে পানি এনে কাপা গলায় বলতে শুরু করলো, স্যার, আমি কিছুই করিনি। আমি শুধু ওর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিলাম। হঠাৎ করেই বেলা আমাকে থাপ্পড় মেরে দিল। তারপর কোনো কথা না শুনেই আমার চুল ধরে টানাটানি শুরু করলো। আমি তো কিছুই বুঝে উঠতে পারিনি। অধ্যক্ষ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কোনো কারো ছাড়াই একজন মানুষ আরেকজনকে থাপ্পড় মেরে বসবে? জি স্যার, ও খুব রাগী, আমাকে সহ্য করতে পারে না। ক্লাসের ফার্স্ট গার্ল দেখে সবাই জানে ও কেমন। বেলা আর চুপ থাকতে পারল না, চিৎকার করে বলল, মিথ্যা কথা বলবি না। অধ্যক্ষ সঙ্গে সঙ্গে কড়া গলায় বললেন, বেলা, এখন তুমি চুপ থাকবে, ওর কথা শেষ হোক। বেলা ঠোঁট কামড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তানিয়া আবার বলতে শুরু করলো, স্যার, আমি শুধু জিজ্ঞেস করেছিলাম আজ এত চুপচাপ কেন? সবসময় তো কলেজে চিল্লাপাল্লা করিস। এতটুকু বলতেই ও আমার গায়ে হাত তোলে। কথা শেষ করেই সে এমনভাবে দাঁড়িয়ে রইল যেন সমস্ত দোষ একাই বেলার। অধ্যক্ষ এবার ধীরে ধীরে বেলার দিকে তাকালেন। এবার তুমি বলো বেলা। বেলা গভীর শ্বাস নিল। তারপর শান্ত থাকার চেষ্টা করে বলল, স্যার, ও যা বলছে তার অর্ধেকও সত্যি না। আমি প্রথমে কোনো উত্তরই দেইনি, পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। কিন্তু ও বারবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি সরে গেলে আবার সামনে এসেছে। আমি চুপ থাকলে আরও বেশি করে কথা বলছে। কি বলেছে? প্রথমে বলেছে আমি নাকি সব টেস্ট ফেল করে শেষ হয়ে গেছে। বেলা থামলো একটু, তারপর দাঁতের দাঁত চেপে আবারও বলল, একবার না স্যার, বারবার বলেছে ফেলটু ছাত্রী। তোর মতো ছাত্রীর পড়াশোনা দিয়ে কিছু হবে না। তুই আবার কিসের বড় বড় কথা বলিস? একই কথা বারবার বলছিল, আমাকে শুধু উস্কানি দিয়েছে। তানিয়া তাড়াতাড়ি বলে উঠল, স্যার, ও মিথ্যা বলছে। সঙ্গে বেলাও সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি একটাও মিথ্যা বলছি না। তুই মিথ্যা বলছিস। তুই বলছিস। দুজন আবার তর্কে জড়িয়ে পড়তেই অধ্যক্ষ টেবিলে হাত চাপড়ে বললেন, চুপ। এক মুহূর্তেই পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। অধ্যক্ষ কঠোর গলায় বললেন, এটা আমার অফিস, মাছের বাজার না। এখানে একজন কথা বলবে, বাকিরা শুনবে। তারপর সায়রের দিকে তাকিয়ে বললেন, করিডোরে তো অনেক শিক্ষার্থী ছিল, যারা ঘটনাটা শুরু থেকে দেখেছে, তাদের মধ্যে কয়েকজন নিয়ে আসুন। জি স্যার। সায়র দ্রুত বাইরে চলে গেল। কয়েক মিনিট পর 4-5 জন শিক্ষার্থীকে নিয়ে ফিরে এলো।
অধ্যক্ষ তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কেউ ভয় পাবে না, সত্যিটাই বলবে, কারো পক্ষ নেবে না, যা দেখেছ শুধু সেটাই বলবে। প্রথম শিক্ষার্থী বলল, স্যার, বেলা প্রথমে কোনো ঝামেলা করেনি, ও চলে যাচ্ছিল, তানিয়াই বারবার সামনে এসে কথা বলছিল। কি কথা? স্যার, বারবার বলছিল ফেল করেছে, ফেল করেছে, তোর রেজাল্টের এই অবস্থা, আবার এত ভাব। অধ্যক্ষ মাথা নাড়লেন, তারপর বাকি তিনজন শিক্ষার্থীও বলল, জি স্যার, আমি নিজেও শুনেছি। তানিয়া একই কথা অনেকবার বলেছে। বেলা প্রথমে কোনো উত্তর দেয়নি। বেলা অনেকক্ষণ চুপ ছিল, পরে রেগে গিয়ে থাপ্পড় মারে। স্যার, ঝগড়াটা শুরু করেছে তানিয়া, আর বারবার বলা ফেল করার কথা বলেই ওকে উস্কাচ্ছিল। চারজনের বক্তব্য শেষ হতেই তানিয়ার মুখের রং মুহূর্তেই বদলে গেল। সে বুঝতে পারল এবার আর নিজের দোষ লুকিয়ে লাভ হবে না। অধ্যক্ষ ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠলেন। তার গলায় এবার স্পষ্ট কঠোরতা। তানিয়া একজন শিক্ষার্থীকে তার ফলাফল নিয়ে অপমান করা, একই কথা বারবার বলে তাকে মানসিকভাবে উস্কে দেওয়া, তাকে ছোট করার চেষ্টা করা, এসবও গুরুতর অসদাচরণ। তুমি কি ভেবেছ হাতে আঘাত না করলে অন্যায় হয় না? কথার আঘাত অনেক সময় হাতের আঘাতের চেয়েও বেশি কষ্ট দেয়। তানিয়া মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি ভুল করেছি। ভুল করেছ সেটা এখন বুঝছো, কিন্তু যখন একই কথা বারবার বলে একজন মানুষকে অপমান করছিলে তখন মনে ছিল না? তানিয়া কোনো উত্তর দিতে পারল না। এবার সায়র ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার চোখে হতাশা স্পষ্ট। তিনি তানিয়ার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, তানিয়া, কলেজে পড়তে এসেছেন, মানুষের আত্মসম্মান নিয়ে খেলা করতে নয়। একজন শিক্ষার্থী যদি পড়াশোনায় দুর্বল হয় তাকে উৎসাহ দেওয়ার আপনার দায়িত্ব না হলেও তাকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। আপনি বারবার একই কথা বলে ইচ্ছাকৃতভাবে ওকে উত্তেজিত করেছেন। তারপর যখন ও নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে তখন সমস্ত দোষ ওর ঘাড়ে চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন। এই মানসিকতা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত লজ্জাজনক। মনে রাখবেন, মানুষের চরিত্র নম্বর দিয়ে বিচার করা যায় না, কিন্তু ব্যবহার দিয়ে খুব সহজে বিচার করা যায়। তানিয়া মাথা নিচু করে কাঁদতেই থাকলো। এরপর তিনি ধীরে ধীরে বেলার দিকে তাকালো। তার কণ্ঠ আগের তুলনায় কিছুটা নরম হলেও শিক্ষক সুলভ কঠোরতা একটুও কমেনি। সে বেলাকে বলল, আর বেলা, আপনার উপর অন্যায় হয়েছে, সেটা আমি স্বীকার করছি না, কিন্তু তাই বলে হাত তোলা কখনোই ঠিক হয়নি। আপনি চাইলে শিক্ষকদের জানাতে পারতেন। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখা খুব জরুরি, কারণ এক মুহূর্তের রাগ অনেক বড় সমস্যার সৃষ্টি করে। বেলা মাথা নিচু রেখেই আস্তে করে বলল, জি স্যার। অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান দুজনের দিকে তাকিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আজকের জন্য তোমাদের দুজনকেই লিখিত মুচলেকা দিতে হবে। তবে একটা বিষয় পরিষ্কার করে বলেছি, এই ঘটনার সূচনা করেছে তানিয়া, আর সেটার পরিণতি টেনেছে বেলা। একজন উস্কানি দিয়েছে, অন্যজন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি, তাই দোষ দুজনেরই আছে। তিনি কয়েক মুহূর্ত থেমে আরও কঠোর স্বরে বললেন, আজ আমি তোমাদের শেষবারের মতো সতর্ক করছি, ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা আর একবারও ঘটলে কাউকেই কোনো রকম ছাড় দেওয়া হবে না। তখন কলেজ কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। মনে রেখো, এই প্রতিষ্ঠানের শৃঙ্খলার সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না। আশা করি আজকের ঘটনার পর তোমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নিবে এবং এমন পরিস্থিতি আর কখনো সৃষ্টি করবে না। বিশেষ করে তানিয়া, আমার কথাগুলো মস্তিষ্কে গেঁথে নাও। অধ্যক্ষ
মোস্তাফিজুর রহমানের কক্ষ থেকে বেরিয়ে আসার পর কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। করিডোরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা কৌতূহলী চোখে তাদের দিকে তাকিয়েছিল। কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। সবাই শুধু বুঝতে পারল বিষয়টা শেষ হয়েছে। সায়র শেষবারের মতো দুজনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ক্লাসে যান। আর আমি আশা করি আজকের ঘটনার পুনরাবৃত্তি আর কখনো হবে না। বেলা ও তানিয়া দুজনেই একসঙ্গে উত্তর দিল, জি স্যার। তারপর দুজন দুই দিকে হাঁটতে শুরু করলো। বেলা একবারও পিছনে ফিরে তাকালো না। অন্যদিকে তানিয়া কয়েক কদম এগিয়েই থেমে গেল। তার চোখে তখন আর কান্না নেই, বরং সেখানে জমাট বেঁধে আছে অপমান, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, আজ সবাই আমার দোষ দেখল, সবাই আমাকে ছোট করলো, এমনকি সায়র স্যারও সবার সামনে আমাকে অপমান করলো। বেলা, আজ তুই জিতে গেছিস, কিন্তু এই জয় বেশি দিন থাকবে না। আমি সুযোগের অপেক্ষায় থাকব। এমন একটা সময় আমারও আসবে, আজকের প্রতিটা হিসাব আমি সুদে আসলে ফিরিয়ে দেব। নিজের ঠোঁট কামড়ে ধরে ধীরে ধীরে ক্লাসরুমের দিকে চলে গেল তানিয়া। তার চোখের সেই দৃষ্টি বলে দিচ্ছিল বিষয়টা এখানেই শেষ হয়নি, বরং আজ থেকে শুরু হলো নতুন এক শত্রুতার। অন্যদিকে বেলা ধীর পায়ে ক্লাসরুমে ঢুকতেই ইরা উঠে দাঁড়ালো। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, কি হলো, খুব বকা দিল? বেলা নিজের ব্যাগটা বেঞ্চে রেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, পরে বলবো। ইরা আর কিছু জিজ্ঞেস করলো না। সে বুঝতে পারছিল বেলার মন এখনও ভারী হয়ে আছে। বাকি ক্লাসগুলো আজ তেমন কথা না বলেই কেটে গেল। তবে ক্লাস শেষের ঘন্টা বাজতেই ইরা আবার আগের মতো হয়ে গেল। সে হেসে বলল, চল, এত মুখ গোমড়া করে থাকলে চলবে না, আজকে আইসক্রিম খাওয়াবি। বেলা ভ্রু কুঁচকে বলল, আমি কেন? কারণ তুই আজ কলেজে ইতিহাস সৃষ্টি করেছিস। বেলা হেসে বলে, এক থাপ্পড়ের ইতিহাস? আরে হ্যাঁ, পুরো কলেজ তো আজ শুধু তোর কথাই বলছে। বেলা বিরক্ত মুখে বলল, চুপ কর। ইরা হো হো করে হেসে ওঠে। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম না খাওয়ালে ফুচকা খাওয়াস। 1 টাকাও নাই আমার কাছে। তাহলে ঝালমুড়ি? সেটাও না। আচ্ছা অন্তত একটা চকলেট? বেলা এবার হেসে ফেলল। তারপর বলল, তুই না একদম নির্লজ্জ। ধন্যবাদ। দুজন একসঙ্গে হেসে উঠল। অনেকক্ষণ পর বেলার মুখে হাসি ফুটতে দেখে ইরাও ভালো লাগলো। কলেজ গেট থেকে বেরিয়ে দুজনে হাঁটতে হাঁটতে রাস্তার পাশের এক দোকান থেকে ঝালমুড়ি কিনল। ইরা এক মুঠো ঝালমুড়ি মুখে দিয়ে বলল, জানিস, তুই যখন তানিয়ার চুল ধরে টানছিলি, আমি তো ভাবছিলাম আজকে ওর মাথায় চুলই থাকবে না। বেলা হেসে বলল, আমার নিজেরও মনে নেই কিভাবে এত রেগে গিয়েছিলাম। হাসতে হাসতে দুজন রাস্তার অনেকটা পথ পার করে ফেলল। মনের ভেতরের ভারটাও যেন একটু একটু করে হালকা হয়ে আসছিল বেলার। বিকেলের দিকে বেলা বাসায় ফিরল। গেট খুলেই ভেতরে ঢুকতে না ঢুকতেই ড্রয়িং রুম থেকে ভেসে এলো পরিচিত এক হাসির শব্দ। বেলা থমকে দাঁড়ালো। পরের মুহূর্তেই বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। চিৎকার করে বলে উঠল, ভাইয়া! সোফা থেকে উঠে দাঁড়ালো লম্বা সুদর্শন এক যুবক, মুখ ভরা হাসি, দুহাত ছড়িয়ে বলল, আমার পিচ্চিটা আমাকে ভুলেই গেছে নাকি? বেলা আনন্দে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। বিহান ভাইয়া, তুমি কবে এলে? বিয়ান হেসে মাথায় হাত বুলিয়ে দিল, এই তো একটু আগেই। কাজ শেষ হয়েছে, তাই সরাসরি চলে এলাম। তুমি তো বলেছিলে আরও 4-5 দিন লাগবে। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। বেলা মুখ ফুলিয়ে বলল, একবার ফোনও দিলে না।
তাহলে কি আর তোকে সারপ্রাইজ দিতে পারতাম? ঠিক তখনই নাজনীন সুলতানা রান্নাঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, দেখেছ, ভাইকে দেখে মেয়ের মুখের সব রাগ অভিমান 1 মিনিটেই উধাও। বাশার খান পত্রিকা নামিয়েই মুচকি হাসি হেসে বললেন, এই বাড়িতে বিহান এলেই যেন ঈদ লেগে যায়। বিহান হেসে বলল, বাহ, সবাই আমার কত সুনাম করেছে দেখছি। আমি কিন্তু পার্মানেন্ট এখানে ট্রান্সফার হয়েছি, নিজের বাড়ি ছেড়ে আর কোথাও যাচ্ছি না। বেলা সঙ্গে সঙ্গে বলল, ওয়াও, সত্যি? তাহলে তো ভালোই হবে, তুমি সব সময় থাকবে। তাহলে এখন থেকে আমার সব কাপড় তুই ধুবি আর প্রতিদিন আমার জন্য চা বানাবি। বেলা 2 হাত কোমরে রেখে বলল, স্বপ্ন দেখো? বিহান দুষ্টুমি করে বলল, তাহলে কিন্তু তোর ছোটবেলার সব কীর্তি সায়রকে বলে দিব। বেলা চোখ বড় বড় করে বলল, ভাইয়া, একদম না। ড্রয়িং রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। অনেক দিন পর বাড়ির পরিবেশটা আবার প্রাণচঞ্চল হয়ে উঠল। আর এতক্ষণে বেলার মুখে যে প্রাণ খোলা হাসিটা ফুটে উঠেছে সেটা দেখে নাজনীন সুলতানা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সন্ধ্যা নেমেছে ধরণীতে। বেলাদের রান্নাঘর থেকে ভেসে আসছে গরম খিচুড়ির ঘ্রাণ। ড্রয়িং রুমে বসে বাশার খান, সারোয়ার খান আর বিহান গল্প করছেন। আর নাজনীন সুলতানা মাঝে মধ্যে রান্নাঘর থেকে বের হয়ে সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করছেন। বেলা নিজের রুমে এসে আলমারি খুলতেই হঠাৎ কপালে হাত চাপড়ে উঠল। আরে, গতকাল রাগের মাথায় সায়রের রুম থেকে বেরিয়ে আসার সময় তার কালো রঙের প্রিয় হেয়ার ব্যান্ডটা খুলে টেবিলের উপর রেখেছিল। তারপর এত কাঁদাকাঁদি আর আজকের কলেজের ঘটনার মধ্যে সেটার কথা একেবারেই মাথায় ছিল না। সে বিড়বিড় করে বলল, ইস, ওই হিটলার বেটা আবার রেগে ফেলে দিয়েছে নাকি আমার প্রিয় ব্যান্ডটা। এক মুহূর্ত দেরি না করে দরজা খুলে বেরিয়ে পড়ল। করিডোরটা তখন প্রায় ফাঁকা, সায়রকে কোথাও দেখা যাচ্ছে না। বেলা মনে মনে বলল, এখনই ভালো সুযোগ, কেউ দেখার আগেই নিয়ে চলে আসি। চারপাশে একবার তাকিয়ে খুব আস্তে করে সায়রের রুমের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। রুমে কেউ নেই। মৃদু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তারপর দ্রুত টেবিলের দিকে এগিয়ে গেল, কিন্তু হেয়ার ব্যান্ডটা সেখানে নেই। বেলা ভ্রু কুঁচকে চারদিকে তাকালো। টেবিলের একপাশে বইয়ের সারিতে, চেয়ারের নিচে, বিছানার উপর কোথাও নেই। সে নিচু হয়ে বিছানার তলাও দেখে নিল। তারপর আবার টেবিলের ড্রয়ারটা একটু খুলে উকি দিল। গেল কোথায়? নিজের সঙ্গেই ফিসফিস করে বলল সে, আমি তো এখানে রেখেছিলাম। মুখে স্পষ্ট অস্থিরতা ফুটে উঠল। তাহলে কি কেউ নিয়ে গেছে, নাকি সায়র ভাই পেয়েছে? কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকেও যেন কিছু খুঁজে পেল না। তখন হতাশ হয়ে দরজার দিকে এগিয়ে গেল। ঠিক দরজার বাইরে পা রাখতেই ধূপ কারো শক্ত বুকের সঙ্গে সজোরে ধাক্কা খেল। বেলা ভারসাম্য হারিয়ে পিছলে যেতে নিল। ঠিক সেই মুহূর্তে একজোড়া শক্ত হাত বেলার কোমর আলতো করে ধরে ফেলল। মুহূর্তের জন্য সময় যেন স্থির হয়ে রইল। বেলা ধীরে ধীরে মাথা তুলে তাকাতেই বুকের ভেতরটা ধক করে উঠল। সামনেই দাঁড়িয়ে সায়র, খুব কাছাকাছি, এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে এসে লাগছে। সায়রের হাত এখনও বেলার কোমরে রাখা, আর বেলা বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে আছে। দুজনেই চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল একে অপরের চোখে। পরের মুহূর্তেই সায়র ধীরে ধীরে হাত সরিয়ে নিল। তারপর আগের মতোই শান্ত গম্ভীর কণ্ঠে বলল,
দেখে শুনে হাঁটতে শিখিসনি এখনো? আর এখানে কি করছিস? বেলা যেন প্রশ্নটাই শুনতে পায়নি। সে এখনও কিছুটা অপ্রস্তুত। সায়র আবার বলল, আমার রুমে কেন এসেছিলি? বেলা তড়িঘড়ি করে চোখ নামিয়ে বলল, আমি পড়তে এসেছিলি? বেলা দ্রুত মাথা নাড়িয়ে বলল, না। তাহলে? এক মুহূর্তের মধ্যে একটা মিথ্যা বানিয়ে ফেলল সে। বিহান ভাইয়াকে খুঁজছিলাম। সায়রের ভ্রু সামান্য উঁচু করে বলে, বিহানকে? হ্যাঁ। আমার রুমে? বেলা এবার পুরোপুরি আটকে গেল। কিছু বলার মতো উত্তর খুঁজে পেল না। তারপর কোনো মতে বলল, আমি ভেবেছিলাম ভাইয়া হয়তো আপনার সঙ্গে গল্প করছে। সায়র কয়েক সেকেন্ড চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইল। তার সেই গভীর দৃষ্টিতে এমন কিছু ছিল যেন সে বুঝে গেছেন বেলা সত্যি বলছে না। কিন্তু আশ্চর্যের বিষয়, সে আর কিছু জিজ্ঞেস করলেন না। শুধু খুব আস্তে বললেন, বিহান ড্রয়িং রুমে আছে। ও আচ্ছা। এই বলে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে চাইল। কিন্তু করিডোরটা সরু হওয়ার আবারও তার ওড়নার এক পা সায়রের হাতঘড়িতে হালকা আটকে গেল। বেলা থমকে দাঁড়ায়। সে ঘুরে তাকাতেই দেখল সায়রও নিচের দিকে তাকিয়ে আছেন। এক মুহূর্তের জন্য আবারও দুজনেই অপ্রস্তুত হয়ে গেল। বেলা তাড়াতাড়ি ওড়নাটা সারানোর চেষ্টা করলো, কিন্তু যত টানছে ততই কাপড়টা ঘড়ির ধাতব অংশে জড়িয়ে যাচ্ছে। সে লজ্জায় প্রায় মিনমিন করে বলল, আমি ছাড়াচ্ছি। সায়র শান্ত গলায় বলল, নড়িস না, ওড়নাটা ছেড়ে যাবে। বেলা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সায়র খুব সাবধানে ঘড়ির সঙ্গে আটকে থাকা ওড়নার অংশটা খুলে দিলেন, যেন সামান্য টানেও কাপড় ছিঁড়ে না যায়। ওড়নাটা ছড়িয়ে দিয়ে তিনি ধীরে বলল, হয়ে গেছে। বেলা ওড়নার প্রান্তটা আঁকড়ে ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেন জানি আজ তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। গতকাল এই মানুষটার কথাই সে সারা রাত কেঁদেছিল। আজ আবার সেই মানুষটাই খুব যত্ন করে তার ওড়না ছাড়িয়ে দিল। দুজনের মাঝখানে আবারও নীরবতা নেমে এলো। শেষ পর্যন্ত বেলায় আস্তে আস্তে করে বলল, আমি যাই। সায়র শুধু মাথা নাড়ালো, বেলা দ্রুত পায়ে সেখানে থেকে চলে গেল। একবারের জন্য পেছন ফিরে তাকালো না। মুহূর্তের মধ্যেই করিডোরের বাঁক পেরিয়ে সে চোখের আড়াল হয়ে গেল। সায়র কয়েক মুহূর্ত করিডোরের স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মুঠোবদ্ধ হাতটা খুলল। তার তালুর ভেতর এখনও আটকে আছে বেলার সাদা ওড়নার একটুকরো ছেঁড়া অংশ। তাড়াহুড়োয় বেলার ওড়না হাতঘড়ি থেকে সরানোর সময় অজান্তেই ওড়নার কিছু অংশ তার ঘড়িতে রয়ে গিয়েছিল। কিছুক্ষণ নিশ্চুপ দৃষ্টিতে কাপড়ের ছোট্ট টুকরোটার দিকে তাকিয়ে রইল। কেন যেন সেটি ফেলে দেওয়ার কথা একবারও মনে হলো না। বুকের ভেতর অদ্ভুত এক অচেনা অনুভূতি হয়ে নিয়ে নিঃশব্দে কাপড়ের টুকরোটা যত্ন করে নিজের শার্টের পকেটে রেখে ধীর পায়ে সেখান থেকে প্রস্থান করল। গল্পটা লিখেছেন ইয়োস্ট্রা রিমু।